6 মাস আগে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা অর্ক এখনো ভুলতে পারেনি। সেই ঘটনাটি প্রতিদিন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই অফিস থেকে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে অর্ক লং ড্রাইভে বেরিয়েছে। গাড়িটা হঠাৎ করে থেমে যায়। অনেকক্ষণ ধরে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। গাড়ি থেকে সে নেমে দেখে চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা, কোথাও কোনো একটা জনমানব পর্যন্ত নেই। আর থাকবেই বা কেন, রাত 12টা বাজে যে। সে এইসব ভাবতে ভাবতে একটু সামনে অন্ধকারের মধ্যে একটা বাড়ি লক্ষ্য করে। বাড়িটার দিকে এগিয়ে যায়, ভাবে ওখান থেকে সে কোনো একটা সাহায্য পেলেও পেতে পারে। সে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় আর অনেকবার ডাকাডাকি করেও কারো সাড়া পায় না। কেউ কি আছেন? শোনা যাচ্ছে? কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? অনেকবার ডাকাডাকি করেও কারো কোনো সাড়া পাওয়া গেল না। সে একবার দরজাটা ধাক্কা দিতে যায় আর অমনি দরজাটা খুলে যায়। ঘরটা মোটামুটিভাবে গোছানো। সে মনে মনে ভাবে আজ রাতটা সে এখানেই কাটাবে, কারণ এত রাতে সে কোনো মেকানিক পাবে বলে তার মনে হয় না। অর্ক খাটের ওপর শুয়ে কিছু একটা ভাবছিল। তখনই সে একটা বাচ্চার কান্নার আওয়াজ পায়। অর্ক পেছন ফিরে দেখে একটা বাচ্চা ছেলে হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ক বাচ্চা ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে কি করছো সোনা? আর তোমার বাবা মা কোথায়? অর্ক, আওয়াজটা তার খুব চেনা লাগলো। সে পেছন ফিরতেই অবাক হয়ে যায়। বাচ্চাটা তোমার। মানে? তুমি সেদিন আমাকে ছেড়ে চলে যাবার পর আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি এবং হসপিটালে ভর্তি হই। ডাক্তার দেখিয়ে জানতে পারি আমি প্রেগনেন্ট। অর্ক, অর্ক, আমি অফিসে যাচ্ছি। আরে এত তাড়া কিসের বাবু? আরে ন্যাকামো করো না তো, যেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। আরে তোমার ওই খিটখিটে বসটাকে বলে দিও যে তোমার বরের একটু মুড হয়ে গেছিল, তাই বরকে একটু সামলাতে গিয়ে দেরি হয়ে গেল। হ্যাঁ, তারপর বস বলবেন তাহলে আসলে কেন, থেকে যেতেই পারতে। হ্যাঁ ঠিকই তো, আইডিয়াটা তো বেশ দারুণ। এবার যেতে দাও, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ শোনো, বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসো, লিস্ট টেবিলে রয়েছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। অর্ক বাজারের ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করে পাশের একটা গাড়ি থেকে কথা বলার আওয়াজ শুনতে পাই। আওয়াজটা তার খুব চেনা মনে হলো। সে একটু আড়ালে গিয়ে গাড়ির জানলার দিকে তাকিয়ে দেখে তার বউ একটা ছেলের সঙ্গে কথা বলছে। সে সেটা দেখে ওদের কথোপকথন শোনার চেষ্টা করছে। সরি সোনা, সরি, একটু দেরি হয়ে গেল, প্লিজ রাগ করো না। আমি তো তোমাকেই ভালোবাসি, বলো। তুমি তো জানো পৃথিবীতে সব থেকে বেশি তোমাকে আমি ভালোবাসি।
আচ্ছা ঠিক আছে, চলো একটু রেস্টুরেন্টে নিয়ে যাই তোমাকে, খুব খিদে পেয়েছে। এই কথাগুলো শুনে অর্কর চোখে জল চলে আসলো। সে সেখানেই বসে পড়ল। তার ভিতরে আর কোনো ক্ষমতা নেই যে সে বাজার পর্যন্ত যেতে পারবে। সে সেখানে বসে থাকলো অনেক রাত পর্যন্ত। এদিকে চন্দ্রা বাড়ি এসে অর্ককে দেখতে না পেয়ে সারা ঘর খুঁজছে। অর্ক, অর্ক, কোথায় তুমি? অর্ক, কোথায় গেলে? ঘরে তো নেই, কোথায় গেল? দেখি একটা কল করে দেখি। ফোনটা ধরছে না, কোথায় গেল? কয়েক ঘন্টা পর চন্দ্রা কলিং বেলের আওয়াজ পেয়ে দরজাটা খুলতেই দেখে সামনে অর্ক দাঁড়িয়ে আছে। ফোনটা কোথায় থাকে তোমার? সে কখন থেকে কল করছি, জানো কত টেনশন হচ্ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, ও কল করেছিলে? দেখতে পাইনি, ফোনটা আসলে সাইলেন্ট ছিল তো। চন্দ্রা কিছু বলতে যাবে, ঠিক তখনই অর্ক নিজের ঘরে চলে গেল। চন্দ্রাও তার ঘরে গিয়ে অর্ককে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? ও বন্ধুদের সঙ্গে ছিলাম। মিথ্যে বলো না, আমি তোমার সমস্ত বন্ধুদেরকে ফোন করেছি, তুমি তো ওদের সাথে ছিলে না। আচ্ছা, তুমি সবাইকে ফোন করেছিলে? এতটা ভালোবাসো আমারে? কি করতাম আমি, কত টেনশন হচ্ছিল আমার, তুমি কি জানো? এত ভালোবাসো পিয়া, আগে তো দেখিনি। কি হয়েছে অর্ক তোমার, তুমি এমন কেন করছো? এখনো কিছু হয়নি বুঝলে তো, কিন্তু হ্যাঁ কাল হবে। কি বলছো তুমি? কি হবে কালকে? কেন এমন করছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন করো না প্লিজ। গুড নাইট চন্দ্রা, গুড নাইট, কাল কথা হচ্ছে। ড্রিঙ্ক করে রয়েছে বলে বোধহয় ভুলভাল বকছে। ধুর, ভাল লাগে না। মাঝরাতে অর্কের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সরি সোনা, সে দেখলো একটু দেরি চন্দ্রা হয়ে গেল। ব্যালকনিতে কার সঙ্গে কথা বলছে। আমি তো তোমাকে তার আর বুঝতে বাকি থাকলো না। তুমি তো জানো আবারও তার সকালের ঘটনাগুলো মনে পড়ে গেল। সে সব কষ্ট তার বুকে চেপে রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে চন্দ্রা ঘুম থেকে উঠে দেখে সোফাতে তার বরের পাশে এক অচেনা ব্যক্তি বসে আছে। উকিলবাবু, ইনি আমার ওয়াইফ, এনার থেকে ডিভোর্স নিতে চাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা করুন। কি ডিভোর্স? পাগল হয়ে গেলে নাকি তুমি? কি বলছো এসব? সকাল সকাল আর কি, আমার একদম ভালো লাগছে না কিন্তু। দেখো, তাড়াতাড়ি এসে উকিলবাবু যে কাগজটা দিচ্ছে ওটাতে সই করে দাও। আর হ্যাঁ, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তুমি সই করে দিলেই আমি বেরিয়ে যাব। দেখো অর্ক, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। সকাল সকাল এমন এয়ারগির মুডে আমি নেই। অ্যারকির মুডে আমিও নেই। কাল কার সাথে মুভি দেখতে গেছিলে? কি যেন নাম ছিল ছেলেটা? হ্যাঁ, সুমিত। অর্ক শোনো, আমার কথাটা শোনো। হ্যাঁ, আমি সব কিছু আমার নিজের কানে ও নিজের চোখে দেখেছি, তোমার এক্সপ্লেন করার কোনো দরকারই নেই। আর হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? জান। দেখো অর্ক, তুমি রাগে মাথায় প্লিজ এমন কোনো সিদ্ধান্ত নিও না। আমরা এক জায়গায় বসে ঠান্ডা মাথায় কথা বলি। স্যার, আপনি দয়া করে এখান থেকে চলে যান, আমরা নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে চলে যাবে, কিন্তু উনি একা না, আমিও। কাঁদতে কাঁদতে পেপারটাতে সাইন করে দেয়। তারপর আমি সুমিতকে সব কিছু জানাই। সব জেনেও ও আমাকে বিয়ে করতে রাজি হয়। মনে মনে অনেক খুশি হই যে আমি আমার সত্যিকারে ভালোবাসা মানুষটাকে পেয়ে গেছি। আর সে খুশিটাই আমার জীবনে সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায়।
পরের দিন আমরা আমার এই বাগান বাড়িটায় উঠি আর সারা রাত মদ্য পান করি, আর সেই মদের ভিতরে বিষ মিশিয়ে দেয়। তারপর ও আমাকে নিজের হাতে করে সেই বিষ মিশ্রিত মদ খাইয়ে দেয়। যখন ওটা আমি মুখে নিলাম, সেটা খাওয়ার 1 মিনিটের মধ্যে আমার শরীর জ্বলতে থাকে। আমি যন্ত্রণায় ছটপট করছিলাম। তখন ও আমাকে বলল, তুই কি ভেবেছিলিস তোর এই পেটের পাপটা আমি আমার নিজের ঘাড়ে নেব? না, কখনোই না। আমি তোর সম্পত্তিকে ভালোবেসেছিলাম রে, সম্পত্তিকে, তোকে না। কতবার বলেছিলাম বাচ্চাটা নষ্ট করে দে, কিন্তু তুই বাচ্চাটা নষ্ট না করে আমাকে বিয়ে করতে চাইছিলিস। এটা ভাবলি কি করে যে তোকে বিয়ে করব? অর্কের জীবন থেকে শান্তি চেয়েছিলিস না? নে, তোকে আমি চির শান্তি দিয়ে দিলাম। তুই যদি নিজে একা আসতিস, তোকে বিয়ে করে নিতাম। এবার যা, পেটের পাপটাকে নিয়ে শান্তির নিদ্রায় চলে যা। সব কিছু শোনার পর অর্ক কাঁদতে থাকে। তারপর কিছুক্ষণ নীরব থাকে। নাও, তুমি এবার খুশি তো? আজ তুমি নিজের হাতে করে একটা জীবন নয়, 3-3টে জীবন নষ্ট করে দিলে। প্রথমে আমার নিজের জীবন, তারপর আমার সন্তানের জীবন, আর অবশেষে তোমার নিজের জীবন। সব কিছুর জন্য তুমিই দায়ী। হ্যাঁ, তুমিই দায়ী। কেন কেন বলো? তোমাদের মতো মেয়েরা একজনের সঙ্গে সুখী থাকতে পারে না কেন? তোমাদের অনেক চাহিদা, তাই না? আজ তোমাদের মতো মেয়েদের জন্যই আমাদের মতো ছেলেদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। না জানি আমার মতো কত ছেলের জীবন আর এভাবে নষ্ট হতে থাকবে। আসলে সব মেয়েরা এক হয় না, কিন্তু তোমাদের মতো কিছু কিছু মেয়ের জন্যই সমস্ত মেয়েরা আজ কলঙ্কিত হচ্ছে। নিজের জন্য না হোক, অন্তত যে সন্তানটা পৃথিবীতে আসতে চেয়েছিল তার জন্য এমন নোংরা কাজ না করলেও পারতে। জানি আমি ভীষণ বড় একটা অন্যায় করেছি, আর তার শাস্তি ভগবান আমাকে দিচ্ছে। আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা অনুরোধ করব তোমাকে, রাখবে? হ্যাঁ, বলো। তুমি একটা বিয়ে করো। আমি চাই তুমি তোমার বাকি জীবনটা খুব সুখে কাটাও। আমার মতো নোংরা একটা মেয়ের জন্য তোমার জীবনটাকে নষ্ট করো না। চলি, ভালো থেকো। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।